আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তাইওয়ানকে বারুদের গুদামে পরিণত করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। এরপর জানিয়ে দিব প্রাণে বেঁচে গেলেন পাইলট, সামরিক মহড়া চালাতে গিয়ে মার্কিন F-16 ধ্বংস হলো দক্ষিণ কোরিয়া। এরপর থাকছে রাশিয়ার সেই কিনজাল মিসাইল মাঝ আকাশে গুড়িয়ে দিল ইউক্রেন। এরপর জানিয়ে দেব ইরান, তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক 10ই মে। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সুদানের সহিংসতা বন্ধে মধ্যস্থতায় সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাইওয়ানকে বারুদের গুদামে পরিণত করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বারুদের গুদামে পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন। মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার বেইজিং এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তাইপেতে বুধবার তাইওয়ান যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা শিল্প ফোরাম অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ বক্তব্য দেন মাও নিং। ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধি দল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করছে। এ ঘটনা প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলা বারুদের গুদামে পরিণত করছে, যা শুধু আমাদের তাইওয়ানি স্বদেশী বন্ধুদের জন্য সমস্যা তৈরি করবে। তিনি বলেন, তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি এক চীন নীতির সম্পূর্ণ লঙ্ঘন। চীন বিষয়টি মেনে নেবে না বলে তিনি জানান। মাও সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যে কোনো বিদেশি হস্তক্ষেপের পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে। প্রাণে বেঁচে গেলেন পাইলট, সামরিক মহড়া চালাতে গিয়ে মার্কিন F-16 ধ্বংস হলো দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে বিধ্বস্ত হয়েছে আমেরিকার একটি F-16 জঙ্গি বিমান। আজ শনিবার সকালে দেশটির ওমান বিমান ঘাঁটির কাছাকাছি কৃষি ক্ষেত্রে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের সময় এটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। স্থানীয় সময় সকাল 10টার দিকে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। CNN এর খবরে জানানো হয়েছে, বিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হয়েছেন, তবে তিনি সামান্য আহত হন এবং তাকে নিকটতম চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। মার্কিন সেনাবাহিনীর মতে এ ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। স্থানীয় দমকল বিভাগকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার গ্যাংগি প্রদেশের গভর্নর কিম ডং উইন টুইটারে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, পাইলট একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিলেন। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র 64 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওমান বিমান ঘাঁটি, সূত্র পার্স টুডে। রাশিয়ার সেই কিনজাল মিসাইল মাঝ আকাশেই গুড়িয়ে দিল ইউক্রেন। বহুল আলোচিত রাশিয়ার সেই অত্যাধুনিক কিনজাল মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। সাম্প্রতিক অতীতে এই প্রথমবার মাঝ আকাশে অত্যাধুনিক হাইপারসোনিক রুশ ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিল ইউক্রেন। আল জাজিরা ও বার্তা সংস্থা AP জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট মিসাইল পেয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। সেই সিস্টেম ব্যবহার করে রুশ ব্যালিস্টিক মিসাইল গুড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেসুক জানিয়েছে, রাশিয়ার শহর থেকে কিনজাল ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, কিন্তু আগেভাগেই সেই হামলা নিয়ে সতর্ক হয়ে গিয়েছিল ইউক্রেন। ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এই প্রথম মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করল কিয়েভ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, MiG-31 এয়ারক্রাফট থেকে KH-47 মিসাইল ছুড়ছিল রুশ বাহিনী। প্রসঙ্গত, কিনজাল সবচেয়ে অত্যাধুনিক রুশ অস্ত্র। 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম অস্ত্রটি শব্দর চেয়ে
10 গুণ জোরে ছুটে মিসাইলটি সেই অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করে ইউক্রেন রাশিয়াকে বড় ধাক্কা দিল বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বাকমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ফেলেছে বলে অভিযোগ করা হচ্ছে। প্রকাশিত এক সংক্রান্ত ফুটেজে দেখা গেছে দ্রুত ধোঁয়ায় ঢেকেছে গোটা শহর, ছড়িয়েছে আগুনও। সব মিলিয়ে ইউক্রেনের শহরটির ভয়াবহ অবস্থা। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েক মাস পর থেকেই বাকমুতের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে, কারণ কৌশলগত দিক থেকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ইরান, তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক 10ই মে। প্রথমবারের মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে রাশিয়া, ইরান, তুরস্ক ও সিরিয়া। আগামী 10ই মে এর 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে রাশিয়া। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলুগু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে, কারণ এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা সফর করার কথা রয়েছে। তুর্কি গণমাধ্যম TV24-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসলুগু আরো বলেন, সিরিয়ার নিরাপত্তার কথা ভেবে দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন করা তুর্কি সেনাদের প্রত্যাহার করা হচ্ছে না। সেখান থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী গ্রুপ ওই এলাকাটি দখল করে ফেলবে। সিরিয়ার পাশাপাশি এসব সন্ত্রাসী গ্রুপ তুরস্কের নিরাপত্তার জন্য বিরাট হুমকি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই তুরস্কের। আগামী 10ই মে মস্কোতে অনুষ্ঠেয় বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে তা এখনো জানা যায়নি। এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধানরা সিরিয়ায় যুদ্ধবন্দির বিষয়ে আলোচনা করেছিল। এবার ওই 3 দেশের সঙ্গে যুক্ত হচ্ছে ইরান। এর আগে তুরস্ক জানিয়েছে আঙ্কারারা খুবই খুশি হবে যদি এই আলোচনায় ইরান অংশগ্রহণ করে। মূলত তুরস্কের ইচ্ছায় এতে ইরানকে যুক্ত করা হয়েছে। সুদানের সহিংসতার বন্ধে মধ্যস্থতায় সৌদি আরব। যুদ্ধবিরতির কয়েকটি উদ্যোগ ভেস্তে যাওয়ার পর সুদানের চলমান সংঘাত অবসানের মধ্যস্থতায় নেমেছে সৌদি আরব। বিবাদমান দুই পক্ষকে নিয়ে মুখোমুখি আলোচনার আয়োজন করেছে দেশটি। তাদের এই মধ্যস্থতার উদ্যোগে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। সুদানি সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর মধ্যে শনিবার এই বৈঠকের আয়োজন করেছে রিয়াদ। ব্রিটিশ বার্তা সংস্থা BBC এ খবর জানিয়েছে, চলতি বছরের 15ই এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং RSF এর মধ্যে দীর্ঘকাল ধরে চলা ক্ষমতার লড়াই প্রকাশ্যে চলে আসে। দুই বাহিনীর দ্বন্দ্বে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। দুই পক্ষের মধ্যস্থতায় রিয়াদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সৌদি যৌথ বিবৃতিতে সুদানের সংঘাতরত দুই বাহিনীর প্রাক সমঝোতা আলোচনার প্রশংসা করেছে হোয়াইট হাউস। যৌথ বিবৃতিতে বলা হয়, সুদানের জাতি ও জনগণের স্বার্থ বিবেচনায় লড়াইরত উভয় পক্ষকে সক্রিয় যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের জন্য সমঝোতা আলোচনার আহ্বান জানানো হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে। মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন সুদানের সেনাবাহিনী। ইতিমধ্যে প্রতিনিধি দলের আলোচনার জন্য রিয়াদ পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। তবে বাস্তবতা ভিন্ন। শুক্রবারও সংঘাতে উত্তপ্ত ছিল সুদানের রাজধানী খার্তুম। ক্ষমতার লড়াই ছেড়ে কোনো পক্ষই সমঝোতা চুক্তির মনোভাব দেখাচ্ছে না বলে প্রতিবেদনে জানিয়েছে BBC। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী সৌদি আরবের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। শুক্রবার সন্ধ্যায় তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 3 সদস্যের প্রতিনিধি দলে একজন জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তা ও একজন রাষ্ট্রদূত রয়েছে। সেনাবাহিনীর প্রতিপক্ষ RSF বলছে, তারা শুধু মানবিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে। চলমান সংঘাত অবসানের বিষয়ে কোনো আলোচনায় তারা অংশ নেবে না। মার্কিন বার্তা সংস্থা আধা সামরিক বাহিনীর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, RSF আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে। দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ের কারণে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি সুদান। প্রায় 3 সপ্তাহ ধরে চলমান এই সংঘাতে প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। আন্তর্জাতিক
অভিবাসী সংস্থা জানিয়েছে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় 4.5 লাখ বেসামরিক নাগরিক। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন প্রায় 1,15,000 মানুষ। ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেছেন, সংঘাতের প্রথম 11 দিনের মধ্যে শিশু ও নারী সহ 190 জন বেসামরিক নাগরিক মারা গেছেন। শুধু খাতুম ও দারফুলে আহতের সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়ে গিয়েছিল।